প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে তপন স্মার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি। তোমাদের গণিত বইয়ের 2.1 অনুশীলনীর 12 ও 16 নম্বর অঙ্ক দুটি সমাধান পর্বে। তো 12 নম্বর অঙ্কে দেখো এখানে বলা আছে যে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে দেখো 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। তো প্রথমে যে বিষয়টাই জানবো আমরা, দেখো দুটি গ্লাসের কথা বলেছে, তাহলে ধরে নিলাম হচ্ছে কি এটি প্রথম গ্লাস এবং ঠিক এখানে আরেকটি গ্লাস দিচ্ছি যেটি আসলে দ্বিতীয় গ্লাস হিসেবে ধরে নিলাম। তো দেখো এখানে যদি আমরা আছে প্রথম গ্লাসের যদি কথা বলি, এটি যেহেতু প্রথম গ্লাস, তাহলে প্রথম গ্লাসে দেখো পানি আছে কতটুকু বলছে, দেখো পানি ও সিরাপের অনুপাত 3:2 বলছে। তো পানি তার মানে অর্থাৎ অনুপাত বলতে দেখো বুঝি ভাগ, তার মানে অর্থাৎ আমরা বলতেই পারি এখান থেকে 3 ভাগ দেখো পানি আছে, 3 ভাগ পানি এবং হচ্ছে 2 ভাগ দেখো সিরাপ আছে। আমরা এটা কথা আসলে প্রশ্নের তথ্য অনুযায়ী বলতে পারি। তাহলে আমি যদি এবার বলি তোমাদের, ঠিক এই প্রথম গ্লাসে কত ভাগ আসলে আছে মোট পানি ও সিরাপ, তাহলে মোট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের অনুপাতগুলো কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে। অনুপাতের রাশিগুলো আমরা যোগ করে নেব। তাহলে দেখো 3 আর 2 মানে অর্থাৎ দেখো 5 ভাগ পেয়ে যাচ্ছে মোট। তো এই 5 ভাগের মধ্যে এবার যদি আমি তোমাদের বলি যে পানি কত ভাগ আছে, তাহলে তোমরা কিন্তু এভাবে বলবে যে পানি আছে প্রথম গ্লাসে দেখো 5 ভাগের মধ্যে 3 ভাগ। তো পানির পরিমাণ দেখো 5 ভাগের মধ্যে 3 ভাগ পাচ্ছি। একইভাবে যদি বলি সিরাপ তাহলে কতটুকু আছে, তোমরা কিন্তু ঠিক এভাবে বলবে যে সিরাপ হচ্ছে দেখো 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে। তার মানে অর্থাৎ আমরা বলতে পারি 5 ভাগের মধ্যে 2 ভাগ। তো দেখো আমরা প্রথম ক্লাস থেকে যে তথ্যগুলো পাইলাম তার মধ্যে হচ্ছে দেখো পানি হচ্ছে 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে, সিরাপ হচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ আছে। তো একইভাবে যদি আমি দ্বিতীয় ক্লাসের কথা বলি, তাহলে দ্বিতীয় ক্লাসের তোমরা সেটা কিন্তু আসলে নির্ণয় করতে পারবে। তো দ্বিতীয় ক্লাসে দেখো বলছে 5:4, পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 5:4। তো 5:4 যদি হয় তাহলে মোট সেখানে আসলে কত ভাগ আছে, তাহলে অনুপাতগুলো একইভাবে যোগ করে দেয়। তাহলে 5 আর 4 দেখো 9 ভাগ আছে। তো 9 ভাগের মধ্যে দেখো যদি শুধু বলি পানি কতটুকু আছে, তাহলে পানি আছে দেখো 9 ভাগের মধ্যে প্রথমটা যেহেতু পানি, তাহলে 9 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে পানি। এবার যদি বলি সিরাপ কতটুকু আছে, তাহলে আমরা দেখো সিরাপের কথাটা বলতে পারি সিরাপ সমান 9 ভাগের মধ্যে দেখো 4 ভাগ আছে। তো আমরা এটি আবার তথ্য পাইলাম দুইটি গ্লাস থেকে। তো এরপর যেহেতু বলছে এই দুইটি গ্লাসের শরবত একত্রে ঢালতে বলছে, তাহলে একত্রে ঢাললে আসলে কতটুকু হবে পানি ও সিরাপের অনুপাত সেটি আমাদের বের করতে বলছে। তো দেখো দুইটি গ্লাসের পানি যখন যোগ করব, দুইটি গ্লাসের সিরাপ যখন যোগ করব, তাহলে আমরা কিন্তু দুইটি গ্লাসের মোট পানি ও সিরাপের পরিমাণটা পেয়ে যাব। তাহলে পানি ও সিরাপের পরিমাণ যদি আমরা পাই, তাহলে পানি ও সিরাপের পরিমাণটাকে আমরা অনুপাতে আসলে প্রকাশ করতে পারবো, যেটি আমাদের আসলে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা লিখতে পারি প্রথম গ্লাসের ক্ষেত্রে দেওয়া আছে পানি ও সিরাপের অনুপাত 3:2। তো আমরা যেহেতু আসলে মোট কতটুকু বস্তু আছে সেটি বের করব, তাহলে লিখতে পারি অনুপাতের রাশিগুলোর যোগফল সমান দেখো 3+2 পাচ্ছি, সমান হচ্ছে দেখো 3 2 5 হয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানে প্রথম গ্লাসে দেখো 5 ভাগ বস্তু আছে, 5 ভাগের মধ্যে দেখো 3 ভাগ হচ্ছে পানি, 2 ভাগ হচ্ছে দেখো সিরাপ। তাহলে লিখতে পারি অতএব পানি আছে সমান হচ্ছে দেখো 5 ভাগের মধ্যে 3 ভাগ এবং সিরাপ আছে আমরা পেয়ে যাচ্ছি 5 ভাগের মধ্যে দেখো 2 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে প্রথম গ্লাসে আমরা পানি কতটুকু আছে সেটি বের করতে পারলাম, দ্বিতীয় গ্লাসে দেখো প্রথম গ্লাসের সিরাপ কতটুকু আছে সেটি কিন্তু আমরা বের করতে পেরেছি। তো একইভাবে দ্বিতীয় গ্লাসেরও তাই বের করব, করার পর আমরা আসলে পানি যোগ দিব, সিরাপ যোগ দিলে আমরা আছে এই দুটি গ্লাসের একত্রে পানির পরিমাণ এবং সিরাপের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে লিখতে পারি দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে পানি ও সিরাপের অনুপাত, দেখো দ্বিতীয় গ্লাসে কিন্তু পানি ও সিরাপের অনুপাত আছে 5:4, সেটি লিখব। একইভাবে আসলে আমরা মোট বের করতে গেলে অনুপাতের রাশিগুলো যোগ করে নিব। তাহলে লিখতে পারি অনুপাতের রাশিগুলোর যোগফল সমান আমরা পেয়ে যাচ্ছি 5+4 সমান হচ্ছে কত 9। তার মানে অর্থাৎ আছে 9 ভাগের মধ্যে 5 ভাগ যেহেতু প্রথমটা পানি আর দ্বিতীয়টা সিরাপ, তাহলে 9 ভাগের মধ্যে 5 ভাগ পানি আছে, 9 ভাগের মধ্যে 4 ভাগ সিরাপ আছে। তাহলে লিখতে পারি এখানে দেখো অতএব পানি আছে সমান হচ্ছে দেখো 9 ভাগের মধ্যে 5 ভাগ এবং সিরাপ আছে আমরা পেয়ে যাচ্ছি 9 ভাগের মধ্যে দেখো 4 ভাগ।
তো দেখো প্রথম গ্লাসের পানির পরিমাণ আমরা পেয়েছি, দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ পেয়েছি, এবং দেখো সিরাপের পরিমাণ প্রথম গ্লাসে পেয়েছি, দ্বিতীয় গ্লাসেরও সিরাপের পরিমাণ পেয়েছি। তখন দুইটি গ্লাস আমরা যদি একত্রে ঢালি তাহলে মোট কতটুকু পানি হবে বা মোট কতটুকু সিরাপ হবে সেটি আমরা যোগ করার মাধ্যমে লিখতে পারি। তাহলে দেখো এখন লিখতে পারি দুটি গ্লাসের মোট পানির পরিমাণ হবে, মোট পানি আছে, দেখো দুটি গ্লাসের মোট পানির পরিমাণ পানি আমরা যদি যোগ দিই তাহলে প্রথম গ্লাসের পানি 5/3 এবং দ্বিতীয় গ্লাসের পানি আমরা পেয়ে যাচ্ছি 9/5। তো এটি ভগ্নাংশে যেহেতু যোগ, তার মানে ভগ্নাংশ পদ্ধতিতে করতে হবে। 5 আর 9 দেখো লসাগু করলে আমরা 45 পেয়ে যাচ্ছি। তো 5 দ্বারা 45কে ভাগ করলে 9, সেই 9 দ্বারা যদি লবকে গুণ করি তাহলে 3 9 27 পেয়ে যাচ্ছি যোগ। একইভাবে 9 দ্বারা 45কে ভাগ করলে 5, 5 দ্বারা 5কে গুণ করলে অর্থাৎ 25 পেয়ে যাচ্ছি আমরা। তো এরপর 27 আর 25 যোগ করলে আমরা 52 পেয়ে যাচ্ছি, নিচে থাকলো 45। তাহলে দেখো মোট পানি কতটুকু হবে, দেখো 45 ভাগের মধ্যে 52 ভাগ, সেটি আমরা পাচ্ছি। এবং হচ্ছে মোট সিরাপ কতটুকু হবে সেটি এবার আমরা বের করব। মোট সিরাপ আছে, তাহলে দেখো সিরাপের পরিমাণ যদি যোগ করি তাহলে প্রথম গ্লাসের সিরাপ আছে 5/2 ভাগ, তাহলে 5/2 ভাগের সঙ্গে যোগ দেবো দ্বিতীয় গ্লাসের সিরাপ যেটি 9/4 ভাগ দেওয়া আছে। তো দেখো এখানে আমরা 5 আর 9 লসাগু 45 পেয়ে যাচ্ছি। তো 5 দ্বারা 45কে ভাগ করলে 9, 9 দ্বারা উপরের লবকে গুণ করলে 18 পেয়ে যাচ্ছি যোগ 5 লং 45, 4 পাশে দেখো 20 হয়ে যাচ্ছে। তো আমরা 18 আর 20 যদি যোগ করি তাহলে 38 পেয়ে যাচ্ছি, নিচে দেখো 45 পাইলাম। তো দেখো প্রথম গ্লাসের পানি, দেখো দুইটি গ্লাসের শরবত যদি আমরা একত্রে মিশ্রণ করি তাহলে দেখো পানির পরিমাণ পেয়ে যাব 52/45 এবং হচ্ছে সিরাপ পাবো 38/45। কিন্তু আমাদের আসলে এটি আলাদাভাবে উত্তর জানতে চাই না, আমাদের বলছে যে পানি ও সিরাপের অনুপাত কত হবে, অর্থাৎ এটিকে আমাদের অনুপাতে যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে এবার লিখতে পারি অতএব পানি ও সিরাপের অনুপাত, পানি ও সিরাপের দেখো অনুপাত সমান হচ্ছে, দেখো পানির পরিমাণ আমরা পেয়েছি 52/45, তাহলে 52/45 অনুপাত আমরা সিরাপের পরিমাণটা এবার বের করব। তাহলে সিরাপ হচ্ছে আমাদের 38/45 পাচ্ছি আমরা, 38/45। তো এরপর দেখো আমরা অনুপাত বলতে বুঝি ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে আমরা জানি প্রথম ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগের নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত দ্বারা গুণ করতে হয়। তাহলে উপরে দেখো 45 চলে যাচ্ছে, নিচে 38 চলে আসতেছে। এরপর 45 আমরা কাটতে পারি। আর এখানে দেখো 2 দ্বারা যদি আমরা 38কে ভাগ করি তাহলে 19 পাবো, 2 দ্বারা 52কে ভাগ করলে আমরা 26 পেয়ে যাচ্ছি। তাহলে উপরে দেখো 26 থেকে গেল, নিচে হচ্ছে আমাদের দেখো 19 থেকে যাচ্ছে। তো এরপর দেখো আমরা ভগ্নাংশকে আসলে অনুপাতে প্রকাশ করতে পারি। আমরা জানি যে প্রথম দেখো যে লবকে প্রথম রাশির আকারে লিখতে হয় এবং হচ্ছে হরকে দ্বিতীয় রাশির আকারে লিখতে হয়। তো ভগ্নাংশ থেকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি। তাহলে দেখো আমরা হচ্ছে পানীয় সিরাপের অনুপাত যদি প্রকাশ করি তাহলে পেয়ে যাচ্ছি 26/19। তাহলে অতএব লিখতে পারি আছে নির্ণেয় অনুপাত সমান হচ্ছে 26/19। দেখো অনেক সহজ আসলে অঙ্কটি। তা আমরা আসলে যেভাবে সমাধান করলাম, তো প্রথম যে বিষয়টা আছে দেখো প্রথম গ্লাসে কতটুকু পানি আছে কতটুকু সিরাপ আছে সেটি আমরা আলাদাভাবে বের করে নিয়েছি। একইভাবে দ্বিতীয় গ্লাসে কতটুকু পানি বা সিরাপ আছে সেটি কিন্তু আমরা বের করে নিয়েছি। তো এরপর যে কাজটি করেছি প্রথম গ্লাসের পানি এবং দ্বিতীয় গ্লাসের পানি আমরা যোগ দিয়েছি, যা পেয়েছি 52/45 এবং একইভাবে প্রথম গ্লাসের সিরাপ এবং দ্বিতীয় গ্লাসের সিরাপ আমরা যোগ করে নিয়েছি। যোগ করলে দেখো আমরা 38/45 পেয়েছি। তো এরপর আচ্ছা আমাদের যেহেতু পানি এবং নতুন দেখো যে ঢালার পরে পানি এবং সিরাপের অনুপাত জানতে চেয়েছে, যার কারণে আমরা অনুপাত নির্ণয় করার জন্য লিখেছি পানি ও সিরাপের অনুপাত 52/45, অনুপাত দেখো 38/45। এরপর দেখো আমরা অনুপাতকে ভাগ হিসেবে বিবেচনা করতে পারি। তো ভাগের নিয়ম অনুযায়ী জানি প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে দ্বিতীয়টার বিপরীত দ্বারা আসলে গুণ করতে হয়। তো যার কারণে এখানে আমরা বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করেছি এবং 45 আমরা কাটতে পারি। তারপর দেখো আমরা 2 দ্বারা 38কে ভাগ করলে 19 পাচ্ছি, আবার 2 দ্বারা 52কে ভাগ করলে আমরা 26 পেয়ে যাচ্ছি। তো দেখো উপরে শুধুমাত্র 26 থাকলো, নিচে হচ্ছে 19, তো আমরা পেয়ে যাচ্ছি 26/19। তো আমরা যেহেতু অনুপাতে আসলে উত্তরটা জানতে চেয়েছে তাই আমরা ভগ্নাংশটাকে অনুপাতে প্রকাশ করব। তো নিয়ম অনুযায়ী প্রথম দেখো যে আমরা লবকে প্রথম রাশির আকারে লিখব এবং হরকে আমরা জানি দ্বিতীয় রাশির আকারে লিখতে হয়। তা লিখলে আমরা পেয়ে যাচ্ছি 26/19। তো এটি আসলে আমাদের 12 নম্বর প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর। তো দেখো এরপর আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করবো। এখানে দেখো বলা আছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত, এটি আমাদের আসলে নির্ণয় করতে বলেছে।
তো দেখো ঠিক দুইটি অনুপাত দেওয়া আছে, যার মধ্যে প্রথম অনুপাতে সুলাইমান ও সালমান বলছে এবং দ্বিতীয় অনুপাতে সালমান ও ইউসুফ বলছে। তো দেখো এখানে সালমান আছে প্রথম অনুপাতে, দ্বিতীয় অনুপাতে দেখো সালমান আছে, তার মানে অর্থাৎ এই সালমান হচ্ছে কি একই ব্যক্তি উভয় জায়গায় আছে। তো আমরা জানি যদি দুইটি অনুপাতে একই ব্যক্তি উভয় জায়গায় থাকে তাহলে সেটি আসলে ধারাবাহিক অনুপাত। তো ধারাবাহিক অনুপাতের অঙ্কগুলো সর্বদাই আসলে বহুরাশিক অনুপাতে নির্ণয়ের মাধ্যমে সমাধান করতে হয়। তো বহুরাশিক আসলে কিভাবে আমরা করব, তো নিয়ম হচ্ছে দেখো যে এই প্রথম রাশিটাকে, প্রথম অনুপাতটাকে আসলে আমাদের গুণ করতে হবে। ঠিক হচ্ছে দ্বিতীয় অনুপাতের যে সালমান আছে এই সালমানের মান দ্বারা প্রথম অনুপাতকে আমাদের গুণ করতে হবে। একইভাবে আমরা দেখো প্রথম অনুপাতের সালমান দ্বারা দ্বিতীয় অনুপাতকে আমরা গুণ করব। গুণ করলে আমরা কিন্তু ধারাবাহিক যে অনুপাত থেকে বহুরাশিকের অনুপাতে রূপান্তর সেটি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এখানে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। তো আমরা আছে কি প্রথম অনুপাতকে আসলে যেহেতু দ্বিতীয় অনুপাতে সালমান দ্বারা গুণ করব, দেখো দ্বিতীয় অনুপাতে সালমানের মান হচ্ছে 4, সেই 4 দ্বারা আমরা গুণ করব। তাহলে 5 গুণন দেখো 4 অনুপাত 7 গুণন 4। তো আমরা জানি দেখো সমতুল অনুপাতের নিয়ম অনুযায়ী যে আছে প্রথম ও দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা কখনো গুণ বা ভাগ করলে কখনো অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। তো সেই শর্ত অনুযায়ী দেখো আমরা প্রথম ও দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা 4 দ্বারা দেখো গুণ করেছি। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি এখানে দেখো 4 5 20 হচ্ছে এবং 4 সাথে দেখো 28 হয়ে যাচ্ছে। তো একইভাবে দ্বিতীয় যে অনুপাত আছে সালমান ও ইউসুফ সেটি এবার লিখবো। তাহলে সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। তো আমরা ঠিক আছে একই ব্যক্তি আসলে সালমান দেওয়া আছে, তাহলে প্রথম সালমান দ্বারা আমরা আসলে দ্বিতীয় অনুপাতকে গুণ করবো। দেখো প্রথম সালমানের মান হচ্ছে 7, সেই 7 দ্বারা গুণ করবো। তাহলে 4 গুণন 7 অনুপাত আমরা পেয়ে যাচ্ছি 5 গুণন 7। তো এরপর 4 সাথে দেখো 28 পেয়ে যাচ্ছি, অনুপাত থাকলো 5 সাথে দেখো 35 আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো আমাদের গুণ করা কিন্তু শেষ। তো এরপর আমরা গুণ করার মাধ্যমে দেখো আমরা ধারাবাহিক অনুপাত থেকে বহুরাশিক অনুপাতে রূপান্তর করতে পেরেছি। তাহলে লিখতে পারি সালমান ও ইউসুফের আয়ের অনুপাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত সমান আমরা পেয়ে যাচ্ছি। দেখো প্রথমে সুলাইমান যেহেতু বলছি, তাহলে গুণ করার পর সুলাইমান দেখো 20 পেয়েছি, অনুপাত দেখো সালমান হচ্ছে ঠিক আমরা এখান থেকে যদি হিসাব করি দেখো গুণ করার পর 28 পেয়েছি, এখানেও যদি হিসাব করি দেখো 28 পেয়েছি, তার মানে অর্থাৎ আমরা 28 নেব দুটি মান থেকে একটি। এরপর হচ্ছে ইউসুফ দেখো 35 পেয়েছি, তাহলে আমরা 35 লিখতে পারি। তো আমরা দেখো ধারাবাহিক অনুপাত থেকে বহুরাশিক অনুপাতে রূপান্তর করতে পেরেছি এবং এরপর আমাদের এখানে তথ্য দেখো দেওয়া আছে, বলছে সুলাইমানের আয় হচ্ছে 120 টাকা হলে ইউসুফের আয় কত। তো আমাদের এখান থেকে দেখো সুলাইমান অর্থাৎ সুলাইমানের মান দেওয়া আছে, আমাদের ইউসুফের মানটা আসলে বের করতে বলেছে। তো আমরা জানি যে যদি কোনো ধারাবাহিক বহুরাশিক অনুপাতে থেকে একটির মান দেওয়া থেকে অপরগুলোর মান বের করতে বলে, তাহলে সেখান থেকে আমাদের নিয়ম অনুযায়ী তাদের অনুপাতের মাধ্যমে তাদের মানটাকে ধরে নিতে হবে। ধরে নেওয়ার মাধ্যমে আসলে এটি আমরা সমাধান করব। তাহলে লিখতে পারি, মনে করি সুলাইমান, সালমান ও ইউসুফ আয় করে, দেখো তাদের অনুযায়ী যদি আমরা ধরি তাহলে প্রথমটা দেখো সুলাইমানের যেহেতু 20 দেওয়া আছে তাহলে 20 ক, তারপর দ্বিতীয়টা হচ্ছে 28 ক ও 35 ক টাকা। তো দেখো এখানে প্রশ্নে আমাদের সুলাইমানের মানটা দেখো দেওয়া আছে, সুলাইমানের মান হচ্ছে 120। তো দেখো যে সুলাইমানের মান যদি 120 হয় কিন্তু কয়ের অনুযায়ী দেখো এখানে আমাদের 20 ক পাচ্ছি। তো একজন ব্যক্তির আসলে দুই ধরনের আয় হতে পারে না। তো আমরা এখান থেকে একটা সমীকরণ সেই শর্ত অনুযায়ী সাজাতে পারি। প্রশ্ন মতে দেখো 20 ক যে অর্থ বহন করে তাহলে সেটি হচ্ছে কি দেখো 20 ক সমান হচ্ছে আমরা 120 ধরে নিতে পারি, কেননা এই 20 ক হচ্ছে দেখো অনুপাত অনুযায়ী সুলাইমানের আয় এবং প্রশ্নে আমাদের দেওয়া আছে 120 হচ্ছে কি সুলাইমানের আয়। তো যার কারণে 20 ক সমান 120 আমরা ধরে নিতে পারি। এরপর আমরা কয়ের মান বের করব। তাহলে ককে বামে রাখলাম, 20 কে আমরা ডান দিকে ট্রান্সফার করি। 20 এখানে গুণ আকার আছে, সাইড চেঞ্জ করার কারণে সেটি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে অতএব ক সমান হচ্ছে আমরা 20 দ্বারা 120 কে ভাগ করে দেখো আমরা 6 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো কয়ের মান যদি 6 হয় তাহলে আমাদের কিন্তু ইউসুফের আয় বের করতে হচ্ছে। ইউসুফ মানে দেখো 35 ক, তাহলে 35 কয়ের মান আমরা বের করব। তাহলে লিখতে পারি অতএব ইউসুফের আয় হচ্ছে দেখো 35 ক, তার অর্থাৎ কি 35 গুণন ক মানে দেখো 6, কয়ের মান যেহেতু 6 সেটি লিখবো, এত কি টাকা। তো এরপর আমরা যদি এটি গুণ করি 6 5 6 দেখো 30 শূন্য হাতে 3 318 আর 3 হচ্ছে দেখো 21, অর্থাৎ 210 টাকা। তো এটি আমাদের আসলে কাঙ্ক্ষিত উত্তর। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।